হ্যালো স্টুডেন্টস, সবাইকে জিকে লেসনে স্বাগত জানাই। আজ আমরা গত দুদিন ধরে লসাগু এবং গসাগুর একটা চ্যাপ্টার করেছিলাম। তো আজকে তোমাদেরকে আমি নতুন একটা চ্যাপ্টার করাবো, যেটা হচ্ছে কি অনুপাত এবং সমানুপাত। আহ, তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে ক্লাসটা। তোমরা ভালো করে পুরোটা ক্লাস দেখো এবং বোঝার চেষ্টা করো। যদি কোথাও ডাউট থাকে আমাদেরকে কমেন্টে জানিও। আমরা চেষ্টা করব নতুন মানে ওই পদ্ধতিটাকে আর একবার তোমাদেরকে বুঝিয়ে বলার। যদি কোথাও কারো ডাউট থাকে সেটা আমরা ডাউটটা ক্লিয়ার করানোর চেষ্টা করব। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক আমাদের ক্লাসটা। দেখো, অনুপাত, আমাদের ক্লাসটার নাম হচ্ছে অনুপাত এবং সমানুপাত। এটা হচ্ছে আমাদের একটা ভাইটাল চ্যাপ্টার বলতে পারো ম্যাথের, যেটা আমাদের প্রত্যেকটা ম্যাথের পরীক্ষাতে পড়বেই। মানে গভর্নমেন্ট যে কোনো জবে আমাদের অনুপাত সমানুপাত থেকে একটা হিউজ পরিমাণ অঙ্ক থাকে। হুম। তো চেষ্টা করো এই চ্যাপ্টারটা ভালো করে করার, এবং এই চ্যাপ্টারটা ভালো করে করলে অন্যান্য বাদবাকি কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো তোমাদের কাছে ইজি মনে হবে। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি। অনুপাত আর সমানুপাত দুটো জিনিস বলেছে। এটাও অনুপাত এটাও অনুপাত, কিন্তু এটা হচ্ছে সমান অনুপাত। এটাই পার্থক্য, আর কিছু না। অনুপাত কাকে বলছি আমরা? অনুপাত হচ্ছে কি বলতো? অনুপাত হচ্ছে যখন দুটো রাশিকে, যখন আমরা কি করছি, দুটি রাশি, দুটি বা তার বেশি রাশির মধ্যে তুলনা করছি, সেটাকে বলা হয়ে যাচ্ছে অনুপাত। সেটাকে বলা হচ্ছে অনুপাত। যেরকম ধরো আমি যদি বলি একটা ঝুড়িতে 10টি কমলা লেবু আছে আর হচ্ছে 5টি আপেল আছে। এবারে আমি বললাম যে কমলা লেবু আর আপেলের অনুপাত কত, তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি তাহলে কি হবে? কমলা লেবু আর আপেলকে যদি আমরা ডিভাইড ভাবে লিখি, যেরকম হচ্ছে কি, ধরো আমরা কি করলাম, কমলা লেবু ডিভাইডেড বাই আপেল সমান হয়ে যাচ্ছে 10/5, সমান হয়ে যাচ্ছে 2:1, মানে হচ্ছে 2:1, 2:1, 2:1 আকারে আমাদের ঝুড়িতে কমলা লেবু এবং আপেল রয়েছে। বোঝা গেল? এখানে দেখো দুটো রাশিকে আমরা মানে তুলনা করছি যে কিভাবে আছে আমাদের ঝুড়িতে কমলা লেবু এবং আপেলের পরিমাণের তুলনা করো। তো অনুপাত আকারে আমরা এভাবেই পাবো যে 2:1 আকারে আমাদের কমলা লেবু, মানে দুটো কমলা লেবু থাকলে একটা আপেল আছে। বোঝা গেল? তো এটাকে বলা হচ্ছে আমাদের অনুপাত। এবং সমানুপাত এবারে কি জিনিস? সমানুপাত মানে এটা দেখো, আমি বলছি তোমাদের সমানুপাতটা কি। সমানুপাত মানে হচ্ছে প্রপোর্শন, যার ইংরেজি ফর্ম, যেটা হচ্ছে কি তোমার যখন দুটো অনুপাত সমান হয়ে যাবে। যখন দুটো অনুপাত, ধরো A:B যদি C:D সাথে সমান হয়ে যায়, তাহলে কিন্তু তাকে বলা হবে সমানুপাত। যেটা কি রকম হবে আমাদের? ধরো আমি এখানে যদি করি 3:4, যদি এখানটায় হচ্ছে কি 6:8 করি আমি, তার মানে কত হচ্ছে 3/4 সমান, যদি আমি এখানে কি করছি 6/8, 2×3=6, 2×4=8, দেখো 3-4ই বেরোলো এটা না সমান, তার মানে এটা সমান চিহ্ন করতে পারলাম আমরা। বুঝতে পারলে? তার মানে হচ্ছে 3-4 সমানুপাত 6-8। বোঝা গেল? দুটো ভ্যালুই কিন্তু আমাদের সমান হতে হবে, তখন তাকে বলা হচ্ছে সমানুপাত। এটাই হচ্ছে অনুপাত আর সমানুপাতের মধ্যে পার্থক্য, যে অনুপাতটা কিন্তু আমাদের সমান নাও হতে পারে, A/B নট ইকুয়ালস টু C/D হতে পারে। আর কিন্তু সমানুপাতের ক্ষেত্রে কি হবে? সমানুপাত হবে A/B ইকুয়ালস টু C/D, মানে A:B সমান C:D হবে। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের অনুপাত এবং সমানুপাতের মধ্যে পার্থক্য। তো চলো এরপরে আমরা দেখি। এখানে বলেছে আমাদের 5:6 এর সমানুপাত কত হবে। তাহলে কি করব আমরা? 5:6 কে আমরা এইভাবে লিখতে পারি, 5:6 সমান এটা লিখতে পারি। এবার এখানে আমরা যে সংখ্যা দিয়ে গুণ করব, এখানেও আমরা সেই সংখ্যা দিয়ে গুণ করব। এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 15/18, এটা হয়ে গেলে তার সমানুপাত, মানে হবে
15:18। আবার কি হচ্ছে, 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 6কে যদি আমরা 2 দিয়ে গুণ করব, মানে 10:12। এটা হয়ে গেল আমাদের 5:6 এর সমানুপাত। বোঝা গেল? তো এইভাবেই তোমরা সমানুপাত যদি বের করতে বলে, তোমরা ওপরেও যে সংখ্যাটা দিয়ে গুণ করবে, নিচেও সেই সংখ্যাটা দিয়ে গুণ করবে, বা দুটো রাশিকেই আমরা, এই দুটো অনুপাতকেই আমরা দুদিকেই আমরা একই সংখ্যা দিয়ে গুণ করব। আমি এটা দেখালাম একটু তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু তোমরা এই দুটো অনুপাতের দুদিকেই কিন্তু সেম সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করে দিই, তখন কিন্তু আমাদের সমান অনুপাতই চলে আসবে। চলো এরপরে তোমাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাই, যেটা হচ্ছে আমাদের মধ্য সমানুপাত বা মিডিল প্রপোর্শন। মিডিল প্রপোর্শনটা কি জিনিস? মিডিল প্রপোর্শন মানে হচ্ছে, ধরো A:B যদি আমরা করি, আর একটা থাকে যদি আমাদের B:C যদি থাকে, তাহলে বিটা হয়ে যাচ্ছে আমাদের মধ্য সমানুপাত। এ দেখো বিটা এখানেও আছে, আমাদের এখানেও আছে, তার মানে কি বিটাই আমাদের এখানে কমন, যেটা কমন সেটাই হয়ে যাচ্ছে আমাদের মিডিল প্রপোর্শন। তার মানে A:B:C যদি আমরা বের করি, এখানে এই যে বিটা হচ্ছে যাচ্ছে আমাদের মধ্য, মানে মাঝখানে আছে, ওই জন্য মধ্য সমানুপাত। তার মানে কি হয়ে যাবে, A:B সমান হয়ে যাবে কি B:C। তার মানে B ইকুয়ালস টু কত, B ইন্টু B মানে B স্কোয়ার হয়ে যাবে, A ইন্টু C হয়ে যাবে। এবারে কি হবে, B সমান কি হয়ে যাবে, √A ইন্টু C। √A ইন্টু C। যদি কোনো কিছুর মধ্য সমানুপাত আমাদের বের করতে বলে, তাহলে আমরা কি করব, √, প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, মানে প্রথম অনুপাত আর সি এর অনুপাতটা আমরা গুণ করে দিয়ে তাকে √, করে দিলেই আমাদের কিন্তু উত্তর বেরিয়ে যাবে হচ্ছে মধ্য সমানুপাত। বোঝা গেল? চলো এইটারই আমরা একটা অঙ্ক দেখে নিই। এখানে দেখো বলেছে 3 এবং 192 এর মধ্য সমানুপাতিক কত। এটা যদি ব্রড প্রসেসে করতে চাও, মানে তোমাদেরকে যদি মানে এই সূত্রটা যদি মনে না থাকে, তাহলে তোমরা একটা পদ্ধতি অবলম্বন করবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে সূত্রটা ফেলেই দেখে নিই। ইকুয়ালস টু আমরা করি প্রথমেই মধ্য সমানুপাতিক সমান √3 ইন্টু 192 ইকুয়ালস টু হয়ে যাবে 3 2 6, 3 9 8 27, 7 2, 3 1 3 4 5, 576 বেরিয়ে গেল, সমান কত বেরোলো 24। এটা হয়ে গেল আমাদের শর্টকাট প্রসেস, যেটা হচ্ছে আমরা সূত্র দিয়ে করলাম। যদি তোমাদের এই সূত্রটা মাথায় না আসে, তখন তোমরা এই অঙ্কটা এইভাবেও করে দিয়ে আসতে পারো, যে ধরে নেবে, ধরি মধ্য সমানুপাতিক হচ্ছে x, এবারে কি হচ্ছে 3:x সমান হয়ে যাচ্ছে x:192, যেহেতু আমাদের মধ্য সমানুপাতিক বলেছে, তার মানে 3/x ইকুয়ালস টু কত হয়ে যাবে, x/192, or x² ইকুয়ালস টু হয়ে যাবে 3 ইন্টু 192, or x ইকুয়ালস টু হয়ে যাবে √3 ইন্টু 192, দ্যাট ইজ 5 6 7 ইকুয়ালস টু হয়ে যাবে 24। বোঝা গেল? এইভাবে তোমরা করে আসতে পারবে যদি তোমাদের এই সূত্রটা একবারে মনে না থাকে। এটাই কিন্তু আমাদের আসছে এখানে, দেখো আমরা কিন্তু এই জিনিসটাকে স্টেপ জাম্প করে এই সূত্রটা দিয়েই করলাম, মানে সূত্রটা কাজে লাগিয়ে আমরা এভাবে পেয়ে গেলাম উত্তরটা। বোঝা গেল? তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখি। এখানে আমাদের বলেছে তৃতীয় সমানুপাতিক। এবার থার্ড প্রপোর্শনটা কিরকম জিনিস, ধরো আমরা কি করলাম, A:B করলাম একটা, আর B:C করলাম একটা। তো এখানটা আমাদের দেখো আমাদের C এর একটা ভ্যালু পাচ্ছি, তো এইখানে সিটা হয়ে যাচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতিক। যেরকম কি হচ্ছে A/B ইকুয়ালস টু হয়ে যাচ্ছে B/C। এবারে যদি আমাদের C এর ভ্যালু বের করতে বলে, তাহলে কি করব আমরা, তৃতীয় সমানুপাতিকটা B² হয়ে যাবে, এই যে B² হয়ে গেল, আর এটা এদিকে চলে আসবে, তার মানে আমরা এটা একটা সূত্র পেয়ে গেলাম আমরা তৃতীয় সমানুপাতিকের, যেটা হচ্ছে C ইকুয়ালস টু B²/A। C ইকুয়ালস টু B²/A, এটা তোমার মাথায় রাখবে। বোঝা গেল? যখন আমরা দুটো রাশিকে এই ফর্মে লিখছি, তখন কিন্তু সিটা হয়ে যাচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতিক, এটা মাথায় রাখবে। তাহলে সি এর ভ্যালুটা আমরা এইভাবে ক্যালকুলেশন করব। চলো দেখে নিই অঙ্ক একটা।
যে 5 এবং 25-এর তৃতীয় সমানুপাতিক কত, তার মানে কত হচ্ছে 5:25 ডিভাইডেড বা এই আরেকটা হয়ে যাচ্ছে 25:x। এটা হচ্ছে আমাদের x, ধরি তৃতীয় সমানুপাতিক সমান x। তাহলে কত হচ্ছে 5 গুণিত 5/25 ইকুয়ালস হয়ে যাচ্ছে 25/x, আর x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 25 গুণিত 25/5 সমান হয়ে যাচ্ছে 125। বোঝা গেল? এটা হয়ে যাচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতিক। বোঝা গেল? তো এই ধরনের অঙ্ক থাকলে তোমরা এটাকেও একদম স্টেপ জাম্প করে করতে পারো। যদি এটা a হয়, এটা যদি b হয়, তাহলে হয়ে যাবে b² মানে 25 × 25/5 সমান হয়ে যাবে, একদম তাড়াতাড়ি করে উত্তর বেরিয়ে যাবে 125। এসব ধরি তারপরে এইভাবে মডিফিকেশান করে বের করানো তোমাদের লাগবে না, যদি তোমরা এই c ইকুয়ালস টু b²/a এই ফর্মুলাটা মনে রাখতে পারো। এটা হয়ে গেল আমাদের তৃতীয় সমানুপাতিক। চলো আরেকটা দেখি। এখানে বলেছে আমাদের ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি রকম জিনিস? ব্যস্ত অনুপাত মানে হচ্ছে a:b যেটা হবে তার ব্যস্ত অনুপাত কত হবে b:a। মানে একটা রাশির মান, ব্যস্ত অনুপাতটাকে তোমরা এইভাবেও মনে রাখবে যে দুটো রাশির মধ্যে একটা রাশির মান যদি বাড়ে তাহলে আরেকটা রাশির মান কমবে। দুটো রাশির মধ্যে একটা রাশির মান বাড়লে আরেকটা রাশির মান কমবে। এটা হয়ে গেল আমাদের ব্যস্ত অনুপাত। বোঝা গেল? এই জিনিসটাকে মনে রাখার জন্য তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবে, যে আমরা যখন ওই দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে সম্পর্ক বের করতাম, দিন সংখ্যা আর লোক সংখ্যা, ধরো আমি যদি বলি, আমরা এরকম করতাম না যে 10 জন লোকের 3 দিন সময় লাগছে, তাহলে যদি 5 জন লোক হয় তাহলে বেশি দিন সময় লাগবে না কম দিন সময় লাগবে? বেশি দিন সময় লাগবে। তার মানে কি হচ্ছে, দেখো এটা কিন্তু কমলো আর এটা কি হবে, বেড়ে যাবে। তো তখন কি হবে, এটাই হয়ে গেল আমাদের ব্যস্ত অনুপাত বা ব্যস্তানুপাত। বোঝা গেল? এখানেও সমানুপাতের বা অনুপাত সমানুপাতের চ্যাপ্টারেও আমাদের এই সেম জিনিসটাই রয়েছে, ব্যস্তানুপাতটা কি। তার মানে কি করবে তোমরা, a:b এর ব্যস্তানুপাত কত হবে, b:a। বোঝা গেল? আর কিছুই না, মানে এটা হয়ে যাচ্ছে প্রপোর্শন টু 1/b। এটা সবসময়ই আমাদের 1/b এর সাথে কানেক্টেড। চলো এটারই একটা অঙ্ক দেখে নিই। 3:5 এর ব্যস্ত অনুপাত কত হবে? 3:5 বলে যে মানে ব্যস্ত অনুপাত কত হবে, 5:3 হবে। কারণ হচ্ছে কি, 3টা পাল্টে 3/5 ইকুয়ালস টু কত হয়ে যাবে, এখানে 3টা হয়ে যাবে 1/3 আর এটা হয়ে যাবে 1/5 সমান কি হয়ে যাবে 1/3 গুণিত 5/1 সমান কত হয়ে যাবে 5:3। বোঝা গেল? এই যে এই 3টা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/3 আর এই 5টা হয়ে যাবে 1/5 সমান কি হয়ে যাবে 1/3 ইন্টু 5/1 সমান 5/3। এই যে ব্যস্ত অনুপাত বেরিয়ে গেল। বোঝা গেল? তো চলো এরপরে দেখো তোমাদের এখানে কি বলেছে, যে জটিল অনুপাত। জটিল অনুপাত মানে কি, কমপ্লেক্স রেশিও। জটিল অনুপাত কি রকম, ধরো দুই বা তার বেশি অনুপাত একসঙ্গে মিশে যদি একটি নতুন অনুপাত তৈরি করে, তাহলে তাকে জটিল অনুপাত বলে। বোঝা গেল জিনিসটা কেমন? জিনিসটা ধরো a1/b1 যদি একটা অনুপাত হয় আর a2/b2 যদি একটা অনুপাত হয়, যদি আমরা এদের একটা জটিল অনুপাত বের করি, তাহলে এদের জটিল অনুপাত হবে
সমান কত হবে বলো তো, a1 ইন্টু a2 বাই b1 ইন্টু b2। এটা হয়ে যাবে এদের জটিল অনুপাত। বোঝা গেল? যখন আমাদের a1 আর b1 মানে a1 ইজ টু b1 আর a2 ইজ টু b2 থাকবে, তখন কিন্তু তাদের জটিল অনুপাত আমাদের হয়ে যাবে কত, a1 a2 বাই b1 b2। চলো এইটাই একটা অঙ্ক দ্বারা আমরা দেখে নিই। এই যে এখানে দেখো বলেছে আমাদের a2 a1:2, 3:5 এবং 5:9 এর জটিল অনুপাত কত। তার মানে কত হবে, 1 ইন্টু 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 5 ইন্টু 9 হয়ে যাবে। কারণ এটা হচ্ছে a1, এটা b1, a2, b2, a3, b3। আমরা একটু আগেই দেখলাম না, a1 ইন্টু a2 ইন্টু a3 ইন্টু ডট 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 হবে এর ফর্মে হবে যেগুলো থাকবে, আর b1 ইন্টু b2 ইন্টু b3 ইন্টু ডট 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 মানে চলতেই থাকবে, যতটা সংখ্যা থাকবে ততগুলো। বোঝা গেল? এভাবেই আমরা কিন্তু পেয়ে যাব সমান 5 3 15 আর এটা কাটাকুটিও আমরা করে নিতে পারি, তাহলে আমাদের সোজা হবে। 5 5 কেটে গেল, 3 3 9 হয়ে গেল, সমান হয়ে যাচ্ছে 1:6, 1:2 হবে 6, সমান হয়ে যাবে। অতএব জটিল অনুপাত হবে সমান হয়ে যাবে 1:6। বোঝা গেল? এভাবে আমরা কিন্তু জটিল অনুপাত যদি বের করতে দেয় আমরা বের করতে পারবো। চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে বলেছে দেখো ডুপ্লিকেট অনুপাত বা ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিওটা কেমন জিনিস বলো তো? ডুপ্লিকেট রেশিওটা মানে হচ্ছে আমাদের স্কোয়ার ফর্মে থাকবে। ধরো কোনো দুটো জিনিসের বর্গাকার আকারে থাকবে। ধরো a:b যদি একটা অনুপাত হয়, যদি একটি অনুপাত হয়, তাহলে তার ডুপ্লিকেট রেশিও হবে a স্কোয়ার ইজ টু বি স্কোয়ার, a স্কোয়ার ইজ টু বি স্কোয়ার। বোঝা গেল? এই স্কোয়ার ফর্মে আমাদের তার ডুপ্লিকেট রেশিওটা করব। যেরকম ধরো আমরা যদি করি 2 আর 2:2 যদি আমরা করি এখানে 3, তাহলে হয়ে যাবে তার ডুপ্লিকেট রেশিও হয়ে যাবে 4:2। 2 স্কোয়ার কত, 2 স্কোয়ার ইজ টু 3 স্কোয়ার, সমান হয়ে যাবে 4:9। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে তার ডুপ্লিকেট রেশিও। মানে যদি থাকে তোমাদের ডুপ্লিকেট রেশিও, তাহলে কিন্তু তোমরা তার স্কোয়ার ফর্মটাকেই বের করবে। চলো বোঝা গেল? এটা আমরা একটা অঙ্কের দ্বারা দেখে নিই কি বলেছে। এই যে 5:9 এর ডুপ্লিকেট রেশিও কত, তাহলে 5:9, তাহলে 5 স্কোয়ার কত, 5 স্কোয়ার ইজ টু 9 স্কোয়ার হবে ডুপ্লিকেট রেশিও, সমান কত হয়ে যাবে, ডুপ্লিকেট রেশিও হলো সমান 5 স্কোয়ার ইন্টু 9 স্কোয়ার মানে 25:81, 25:81 হয়ে গেল তার ডুপ্লিকেট রেশিও। বোঝা গেল? এটা কিছুই না, একদমই ইজি জিনিস। শুধু মনে রাখবে ডুপ্লিকেট মানে হচ্ছে তার স্কোয়ার ফর্ম। আরেকটা হয় আমাদের ট্রিপ্লিকেট। এই যে ট্রিপ্লিকেট মানে হচ্ছে তৃতীয় অনুপাত। একটা আমরা করেছিলাম তৃতীয় সমানুপাত, আরেকটা হয়ে যাচ্ছে তৃতীয় অনুপাত। এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না। যদি তৃতীয় সমানুপাত থাকে তাহলে কিন্তু আমাদের সূত্র হয়ে যাচ্ছে তৃতীয় সমানুপাতের ক্ষেত্রে যে বি স্কোয়ার বাই এ, এটা হয়ে যাচ্ছে আমাদের সি ইকুয়ালস টু, এটা হচ্ছে তৃতীয় অনুপাত, তৃতীয় সমানুপাত। আর একটা এখানে কি বলেছে, তৃতীয় অনুপাত। আমরা বলেছিলাম যে অনুপাত আর সমানুপাতের মধ্যে পার্থক্য একটাই, যে অনুপাতে কিন্তু সমান হয় না অনুপাতগুলো, আর সমান হয়ে গেলেই সেটা হয়ে যাচ্ছে আমাদের সমানুপাত। তো এই ক্ষেত্রে তোমরা দেখবে তৃতীয় অনুপাতটা কি জিনিস, ধরো a:b আকারে যদি কোনো কিছু থাকে, তাহলে তার তৃতীয় সমানুপাত বা ট্রিপ্লিকেট রেশিও হয়ে যাবে আমাদের a³ b³। আগেরটা করলাম স্কোয়ার ফর্ম, এটা হয়ে যাচ্ছে আমাদের কিউব ফর্ম, মানে ঘন ঘন বের করতে হবে, এটারও ঘন এটারও ঘন। তো সুতরাং যদি আমাদের এখানে থাকে 2:4 করবো না, 2:5
সমান হয়ে যাচ্ছে কত, এদের যদি আমাদের ট্রিপ্লিকেট বের করতে হয় তাহলে হয়ে যাচ্ছে 2 এর কিউব ইজ টু 5 এর কিউব সমান কত হয়ে যাচ্ছে, 2 2 4 2 8, 5 5 25 5 125। এটা হয়ে গেল আমাদের ট্রিপ্লিকেট বা তৃতীয় অনুপাত। বোঝা গেল? এই দুটো জিনিস কিন্তু ভালো করে লক্ষ্য করবে। যদি তোমাদের বলে যে তৃতীয় অনুপাত বের করতে তাহলে কিন্তু কিউব ফর্মে করবে, আর যদি থাকে তৃতীয় সমানুপাত তাহলে এই সূত্র ফর্মুলা ব্যবহার করে তোমরা অঙ্কটা করবে। বোঝা গেল? চলো এরপরে এটারই একটা অঙ্ক দেখে নিই। এই যে 5:7 এর ট্রিপ্লিকেট রেশিও কত, তো কি হবে 5:9 এর ট্রিপ্লিকেট রেশিও হবে সমান 5 এর কিউব ইজ টু 9 এর কিউব সমান 5 5 25 5 125, 9 9 81, 81 আর 9 কত 729 মনে হয়, 729। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? এটা হয়ে যাচ্ছে আমাদের ট্রিপ্লিকেট রেশিও। চলো এরপর আরেকটা দেখি, উপদ্বিগুণ অনুপাত। উপদ্বিগুণ অনুপাত মানে হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও। একটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও মানে যেটা আমরা স্কোয়ার ফর্ম করলাম, আরেকটা হয়ে যাচ্ছে আমাদের উপদ্বিগুণ অনুপাত বা সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিওটা আমাদের কি, সাব ডুপ্লিকেট রেশিওটা হয়ে যাচ্ছে আমাদের এইভাবে করবে, রুট ওভার ফর্মে থাকবে, রুট ওভার অফ, মানে এ ইজ টু বি যদি হয় তাহলে হয়ে যাবে এ রুট এ ইজ টু রুট বি, রুট এ ইজ টু রুট বি। বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের উপদ্বিগুণ অনুপাত বা সাব ডুপ্লিকেট রেশিও। চলো এরপরে একটা আমরা অঙ্ক দিয়ে এটা দেখে নিই। দেখো এখানে কি বলেছে তোমাদের, 4:9 এর সাব ডুপ্লিকেট কত। সাব ডুপ্লিকেট রেশিও বের করতে বলেছে, তার মানে কি আমরা 4:9 এর সাব ডুপ্লিকেট রেশিও ইকুয়ালস টু কত হবে, রুট ওভার অফ 4 ইজ টু রুট ওভার অফ 9 সমান কত হয়ে যাবে 2:3। সবসময় মনে রাখবে সাব ডুপ্লিকেট মানে হয়ে যাচ্ছে তার মানে বর্গমূল আকারে তাদের বের করতে হবে, বর্গমূল আকারে। বোঝা গেল? চলো এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সাব ট্রিপ্লিকেট। দেখো সাব ট্রিপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট রেশিও বা উপতৃতীয় অনুপাত। উপতৃতীয় অনুপাতটা কি, উপতৃতীয় অনুপাত মানে আমরা একটু আগে দেখলাম যে সাব ডুপ্লিকেট কি, আর সাব ডুপ্লিকেট মানে কি স্কোয়ার রুট ফর্মে আসছিল, তো সাব ট্রিপ্লিকেট মানে হচ্ছে কিউব রুট। যদি এ ইজ টু বি একটা অনুপাত হয়, তাহলে তাদের সাব ট্রিপ্লিকেট অনুপাত কত হবে, সমান কিউব রুট অফ এ ইজ টু কিউব রুট অফ বি। বোঝা গেল? এভাবে আমরা সাব ট্রিপ্লিকেট রেশিও বের করব। দেখো এখানে একটা অঙ্কর দ্বারা আমি দেখিয়েছি 27:64 এর সাব ট্রিপ্লিকেট রেশিও কত হবে। তো ইজিলি করতে পারবো আমরা, কিউব রুট অফ 27 ইজ টু কিউব রুট অফ 64 সমান কত হয়ে যাবে 3³ ইন্টু 1/3 ইজ টু 4³ ইন্টু 1/3 সমান কত, এই যে কিউব রুটটা এদিকে এলে 1/3 হয়ে যায়, এটা আমরা জানি। তো 3 গুণিত এই সরি 3 এর কিউব গুণিত 1/3 ইজ টু 4 এর কিউব গুণিত 1/3 সমান হয়ে যাচ্ছে এটা 3⁻1 মানে 3:4। এটা হয়ে গেল আমাদের সাব ট্রিপ্লিকেট
রেশিও। বোঝা গেল? চলো এরপর আমরা একটা জিনিস শিখি, যেটা হচ্ছে কি আমাদের দুটি সংখ্যার অনুপাত আমাদের a:b বলা হলে তাদের তাদের সমষ্টি যদি x বলা থাকে তাহলে সংখ্যা দুটি কত হবে। এই ধরনের অনেক অঙ্ক তোমরা পরীক্ষাতে পাবে, যে দুটি সংখ্যার অনুপাত বলে দেবে, তাদের সমষ্টিও বলে দেবে, তাহলে সংখ্যা দুটি তোমাদেরকে নির্ণয় করতে হবে। বা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত, বৃহত্তম সংখ্যাটি কি, বা ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা দুটির গুণফল কি, তাহলে সংখ্যা দুটো যদি আমরা পেয়ে যাই তাহলে তো ইজি হয়ে যাবে আমাদের। তো চলো, এটা একটা ফর্মুলা রয়েছে যে সংখ্যা দুটি হবে, প্রথম সংখ্যা করি, ফার্স্ট সংখ্যা ইকুয়ালস টু, একটা জিনিস মনে রাখবে, এর সাথে x গুণ হবে, এই যে x ডিভাইডেড বাই হয়ে যাবে কি বলতো, a প্লাস বি, a প্লাস বি। আর দ্বিতীয় নাম্বার কি হয়ে যাবে, সেকেন্ড নাম্বার হয়ে যাবে কত, বির সাথে গুণ হবে, বি ইন্টু এক্স বাই এ প্লাস বি। বোঝা গেল? এইটা হচ্ছে তার ফর্মুলা। ফার্স্ট নাম্বার হয়ে যাবে আমাদের এ প্লাস বি, এই এ ইন্টু এ এক্স বাই এ প্লাস বি, আর সেকেন্ড নাম্বার হয়ে যাবে বি এক্স বাই এ প্লাস বি। এই দুটো নাম্বার হয়ে যাবে আমাদের নির্ণেয় সংখ্যা। বোঝা গেল? তো চলো এই ধরনের আমরা একটা অঙ্ক দেখেই নিই। দেখো তোমাদের এখানে অঙ্কটাতে বলেছে কি, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:6 হলে এবং তাদের সমষ্টি 121 হলে সংখ্যা দুটি কত হবে। দেখো এই অঙ্কটা আমরা দুটো পদ্ধতি দিয়েই তোমাদেরকে দেখিয়ে দেবো আমি। যেহেতু একটা সূত্র আমরা করলাম, ওই সূত্রটা ফেলেও আমরা দেখাবো, এবং ওই সূত্রটা যদি কারো মনে না থাকে তাহলে তোমরা ওইভাবেও করে আসতে পারো। চলো আমরা দুটো পদ্ধতি দেখে নিই। পদ্ধতি 1, ফার্স্ট পদ্ধতিটা আমরা দেখি। যেটা হচ্ছে কি আমরা সূত্র প্রয়োগ করে করছি। প্রথম সংখ্যা হয়ে যাবে কত, প্রথম সংখ্যা ইকুয়ালস টু কত হবে, 5 ইন্টু 121 ডিভাইডেড বাই কত হয়ে যাবে, 5 প্লাস 6, তাই না, সমান কত হবে, 5 গুণিত 121 বাই 11, 11 11 121 সমান হয়ে যাবে কত, 55। এবং সেকেন্ড এবং দ্বিতীয় সংখ্যা ইকুয়ালস টু 6 ইন্টু 121 ডিভাইডেড বাই 5 প্লাস 6 সমান কত, 6 গুণিত 121 বাই 11 সমান হয়ে যাচ্ছে 66। বোঝা গেল? একটা হচ্ছে 55, একটা হচ্ছে 66। তো এটা হয়ে গেল আমাদের প্রথম পদ্ধতি। এটা যদি কারোর মনে না থাকে বা সূত্রটা একটু কঠিন মনে হচ্ছে, তাদের জন্য আমি এই পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড পদ্ধতিটা কি, সেকেন্ড পদ্ধতি হচ্ছে আমাদের প্রথম, আচ্ছা অনুপাত বলে দিয়েছি, যেহেতু অনুপাত সমান হয়ে যাচ্ছে 5:6, তার মানে কি, ধরি সংখ্যা দুটি 5x এবং 6x, রাইট? এবারে কি বলেছে, 5x দুটির যোগফল কত বলে দিচ্ছে আমাদের 121, তার মানে 5x প্লাস 6x ইকুয়ালস টু কত হয়ে যাবে, 121, আর কি হয়ে যাবে 11x ইকুয়ালস টু হয়ে যাবে 121, আর কি হয়ে যাবে x ইকুয়ালস টু বেরিয়ে যাবে আমাদের 121 ডিভাইডেড বাই 11 সমান হয়ে যাচ্ছে 11। তারপর সংখ্যা দুটি কত হবে, সংখ্যা দুটি হয়ে যাবে কত, সংখ্যা দুটি হবে সমান 11 গুণিত 5 সমান হয়ে যাবে 55, এবং 11 গুণিত 6 সমান হয়ে যাবে 66। বোঝা গেল? এই দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। যাদের মনে হবে এই পদ্ধতিটা মানে সহজ তারা এইভাবে করবে, যাদের মনে হবে এটা সোজা এটা করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সূত্র যাতে ভুল না হয়, এখানে যেন প্লাসের বদলে গুণ না করে তোমরা উত্তরটা তাহলে কোনোদিনই মিলবে না। বুঝতে পারলে? তার থেকে বলবো সূত্রটা একটু ভালো করে পড়বে এবং মনে রাখবে, বারবার প্র্যাকটিস করবে এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক, তাহলে দেখবে সূত্রটা তোমাদের মনে থাকবে। যদি কারোর পরীক্ষার হলে মনে না থাকে তাহলে কিন্তু এইভাবেই আমরা করব।
বুঝতে পারলে? এইভাবেই তোমরা করবে, তাহলে অঙ্কটা ভুল হবে না। তো আশা করি তোমাদের ক্লাসটা আজকে ভালো লাগলো, এবং আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এই ধরনের আরও অনেক অঙ্ক দিয়ে তোমাদেরকে বোঝানোর, অনুপাত এবং সমানুপাতের বিভিন্ন রকম প্যাটার্নের অঙ্ক দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আম, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এইভাবেই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যেও যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে বা নিচ্ছ তাদের কাছেও তোমরা শেয়ার করে দিতে পারো। চলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। বাই।